ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বললেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক দিয়ে আসছেন যারা নাকি, আপনারা সবাই জানেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেক দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ। দর্শক শ্রোতা, সমন্বয়করা পালিয়ে গিয়েছে, ডক্টর ইউনূস পদত্যাগ করেছে। এই নিউজটি সত্য নাকি গুজব, কিছু ঘটে গেলে সেটি প্রকাশ পায়। অবশ্যই কিছুটা ঘটে গিয়েছে, তা না হলে তো এইরকম নিউজ কোনোভাবেই বের হতো না। তবে সকল বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ডক্টর ইউনূস কেন পদত্যাগ করবে, আর সমন্বয়করা কেন পালিয়ে যাবে, নাকি পালিয়ে গিয়েছেন নাকি পদত্যাগ করেছেন। সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো, যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন এই বাংলাদেশের মাটিতে কি হতে যাচ্ছে আর কি ঘটতেছে। দর্শক শ্রোতা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। গুজব এড়ায় চলবেন। আজকে একটা নিউজ হয়েছে না যে আমরা পালাই গেছি দেশ থেকে পালায় কই আসছি, দেশ থেকে পালায় কই আসছি ধামতি। নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? মানে নিজের বাড়িতে যদি কেউ আসে এটা কি পালানো বলে? কিন্তু যারা এই গুজব ছাড়ায় তারা পালায় কই গেছে? ভারতে গেছে। তো ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। মানে তারাই পালায় আসে, এখন পালায় থাকা তারাই আমাদেরকে বলে। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে কি হয়েছে এবং কি কারণে এই অবস্থার আরো দেখাবো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম কেন পালিয়ে গেছে, কি কারণে পালিয়ে গেছে, কোথা থেকে পালিয়ে গেল এবং এর কারণ কি। তার আগে বলবো, যেখান থেকে পালিয়ে গেছে সার্জিস আলম, যদি সার্জিস আলম পালিয়ে যেয়ে থাকে তাহলে বাকি সমন্বয়ক যারা আছে এদের কি অবস্থা হবে। ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছেন? এরকম একটা চিঠি আমার কাছে এসছে, কিন্তু আমি এর এখনো সত্যতা কিন্তু প্রমাণ পাইনি, আমি আগে বলে দিচ্ছি। কিন্তু চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে, তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন তুলেছে। এটা যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিল মারা একটা চিঠি, সেখানে লেখা হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আমি এখানে দিয়েও দিচ্ছি, পত্র সংখ্যা একটা দেওয়া আছে, প্রধান উপদেষ্টা, তারিখ 11 জানুয়ারি 21 জানুয়ারি 2025। লেখা হয়েছে, বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টা পদ থেকে
পদত্যাগ। জনাব, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবথেকে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব রকম বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। বিনীত নিবেদক, মোহাম্মদ ইউনুস। এই চিঠিটা সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে যখন এসে পৌঁছালো, আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এর সত্যাসত্য আমি জানার চেষ্টা করছি। ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ফোন করে এই সময় আপনাদের সময় চেয়েছিলেন শুধু ফোনাফোনি করার জন্য, যে এ ধরনের কোন খবর সাউথ ব্লকের কাছে সব তথ্য পেয়েছি, তাতে নিশ্চিত করে বলা যায় ইউনূস সরকার চলে যাচ্ছে। তাদের প্রস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন বিষয়টা হলো যে তারা কবে যাবে। আজকে আমি কথা বলেছি ডক্টর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজনের সাথে, যিনি জুলাই আগস্টের টোটাল মুভমেন্টের সাথে ইনভলভ ছিলেন। তিনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি চলে যাবেন এবং তিনি আমাকে এটাও বললেন যে এমন হতে পারে যে রোববারেই তিনি নাই, মানে আর 2 দিনের মধ্যে তিনি বিদায় নিচ্ছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইউনূস স্যার কত দ্রুত চলে যাবেন, সেটাই আর কি। তো আরেকটি সূত্র থেকে আমি জেনেছি যে 31শে জানুয়ারির মধ্যেই ডক্টর ইউনূসের প্রস্থান নিশ্চিত, তিনি চলে যাবেন। এইখানে কিছু কথা আছে আমার, যেমন ডক্টর ইউনূস এই মুহূর্তে সুইজারল্যান্ডে সফর করছেন এবং আগামীকাল তার দেশে ফেরার কথা। ডক্টর ইউনূস কিন্তু ফিরতে চাননি। তিনিও বুঝে গেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না। তাকে মানে যেখানেই হাত দিচ্ছেন তার মানে ব্যর্থতার তালিকা এত দীর্ঘ হয়ে গেছে যে এখন হি ইজ নো মোর ওয়ান্টেড হিয়ার, এমন একটা অবস্থা। সেটা বুঝে তিনি ফিরতে চাননি, কিন্তু তাকে দেশে ফেরানো হচ্ছে, কারণ তিনি না ফিরলে আরো কেওয়াস তৈরি হবে। সুতরাং আগামীকাল তার ফেরার কথা, আমরা ধারণা করছি যে তিনি ফিরে আসবেন। 31শে জানুয়ারির মধ্যে তার চলে যাওয়ার ব্যাপারে সব মহল, আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যেসব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে, সব মহলই কিন্তু একমত যে উইদিন 31 জানুয়ারি ইউনূস উইল হ্যাভ টু লিভ। কিন্তু 31শে জানুয়ারির মধ্যে খুনি ইউনূস যদি চলে যায় তাহলে একটা ছোট্ট শূন্যতা তৈরি হতে পারে। কারণ আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটা রায় রিভিউ হওয়ার কথা ছিল, যেটা পিছিয়ে 9ই ফেব্রুয়ারি গিয়েছে। সুতরাং 9ই ফেব্রুয়ারি আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন ছিল, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়েছিল এবং সম্প্রতি যেটা আবার ফিরে এসেছে, তো সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা রিভিউর প্রেক্ষিতে একটা রায় দেবেন। তো যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, আমরা সেটা ধরে নিই, সেই ক্ষেত্রে একটা নতুন সরকার আসবে। সো ইউনূস যদি 31-এর আগে চলে যায় এবং পরবর্তী কোর্টের রায় 9 ফেব্রুয়ারি, মানে মাঝখানে 9 দিনের একটা শূন্যতা তৈরি হতে পারে। সুতরাং কেউ কেউ চাইছেন যে ইউনূস যেন 9 ফেব্রুয়ারির ওই রায় পর্যন্ত থাকেন এবং তখন যে রায় হবে, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, যেটা আমরা সবাই আশা করছি যে এই যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, তখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। ইউনূসের সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই জায়গাটাও, এই তফাৎটাও আমাদের মনে রাখতে হবে। তো নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাদের মূল এজেন্ডা হবে একটা নির্বাচন অনুষ্ঠিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের
চকচক করে সকালে একটা গাড়ি বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3 বার দিলে দিনের মধ্যে 3 বার পাঞ্জাবি পরেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি 3 দিন পরেছি, এই কাপড়টাও 3 দিন পরেছি। অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই 60 বছর বয়সেও পারি না, তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয়, নির্বাচন হলে বিএনপি হবে, আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা। এবং আর একজনে বলেছেন যে বিএনপি আসলে 111 চায়, আনতে চাচ্ছে, মহাসচিবের কথা বলেছেন। পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন। আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি? তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্য, সেই বাণিজ্য, বাঁচাও বাণিজ্য। তার কাছে রেকর্ডও আছে, তার কাছে নাকি অডিও আছে। তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা যদি সেইটাই করে থাকি তাহলে কিভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী প্রতাত্তারা থাকে, আপনার প্রশাসনে থাকে, আইনশৃঙ্খলা বাহিনীতে থাকে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, তারপরেও সেই SM মনিরুজ্জামানকে কারা রাখে? অবশ্যই এই সরকারের যারা লবিস্ট মানে ওই যে সাংবাদিক ইলিয়াস আলী বলছে যে টাকা পয়সার লেনদেন হয়, তারা অগাধ টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাই এইটা তো হচ্ছে আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে। সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে। মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা চূড়াত ভালো না, যে আসে দেখে দৌড় দেয়। এরপরে পরপর 3টে আসে তার চেহারা খুব সুন্দরী, যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখেই বিয়ে করতে চায়। কিন্তু ওই বড় বোনের বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন। ওখানে সোনো লাগায়, পাউডার লাগায়, বিভিন্ন ক্রিম লাগায়, বিভিন্ন জায়গা থেকে কিনা টিনা রূপচর্চা করেও কাজ হয় না। এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে বলেন, সেইটা ওই চলবে না। বড় বোনের চেহারা খারাপ, গৈসা মাঝিয়া টাজিয়া যতদিন বিয়া না হইবে অতদিন সুন্দরীদের বিয়ে হবে না। এইটা একমাত্র পরিবারে চলে, এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না। এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম। আমাদের দলকে জড়াইয়া, মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্য দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন ডক্টর ইউনূস পদত্যাগ করেছে কিনা আর সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিনা। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছে যে এটি একটি বর্তমান সময়ে একটি ষড়যন্ত্র, যাতে করে আওয়ামী লীগের সকল নেতাদেরকে গ্রেপ্তার করতে পারে। আর এই কারণেই এইরকম একটি নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। আবার অনেকে মন্তব্য করতেছে যে আসলেই ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টারা এবং সমন্বয়করা পালিয়ে যাবেই। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো এইরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।